মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলার জন্য বারবার সতর্ক করছে, বিভিন্ন সময় বিভিন্ন ডেডলাইন ঘোষণা করছে। আর ডেডলাইনগুলো ইরানকে বারবার ভয় দেখাবার জন্য করছে, আর ইরান সেই ভয়কে উপেক্ষা করে পাল্টা জবাব দিচ্ছে আমেরিকাকে। গতকালকে ইরানে হামলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন তাদের রিপোর্টের আলোকে ট্রাম্প পিছিয়ে গেছেন। যদিও ট্রাম্প বলেছিলেন গালফ কান্ট্রির অনুরোধে তিনি 3 দিন পিছিয়েছেন, পরে জানা গেছে ইরানের রণপ্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার যে প্যাটার্ন পরিবর্তন এবং তাদের যে যুদ্ধ বিমান F-35কে ধ্বংসের ইরানের যে প্রস্তুতি, এই খবরগুলো পেন্টাগন জেনে গেছে গোয়েন্দা সূত্রে, যার আলোকে আমেরিকা ইরানে আক্রমণ করে বড় ক্ষতির মুখে পড়তে পারে সেই আশঙ্কা থেকে যুদ্ধ 3 দিনের জন্য পিছিয়েছে, শুক্র শনি রবি পর্যন্ত। এবং বলা হয়েছে এই 3 দিনের সময় দেয়া হয়েছে ইরানকে। ইরান বলছে আমাদের সময়ের কোনো প্রয়োজন নেই, তোমরা যখন ইচ্ছে অ্যাটাক করতে পারো, কারণ তোমরা অ্যাটাক করলে আমরা যে পাল্টা জবাব দিব সেটা তোমাদেরকে আরো বড় ধাক্কা দেবে। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি নড়ে চড়ে উঠেছেন। আসলে তিনি কি করবেন? একদিকে তার উপর চাপ আছে ইসরায়েলের, অন্যদিকে তার উপর যুদ্ধ না করার চাপ আছে তার দেশের ভেতর থেকে। তিনি এখন কি করবেন? নিউ ইয়র্ক টাইমস, মার্কিন অন্যতম একটি গণমাধ্যম, তাদের একটি প্রতিবেদন বলছে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি সবচেয়ে বড় সংকটে আছেন, কারণ কংগ্রেসে তারকে নিয়ে যে নতুন আলোচনা শুরু হয়েছে সেটা হলো প্রেসিডেন্টের ক্ষমতা কমাবার। সেখানে বলা হয়েছে যে ট্রাম্প যেন ইরানে তার ইচ্ছে মতো আক্রমণ করে আমেরিকাকে বড় রকম ধ্বংসের মুখে না ফেলায়। অর্থাৎ ইরানে আক্রমণ করার ফলে আমেরিকা যেই মাসুল দেবে বা যে ক্ষতির মুখে পড়বে, এই কাজে আমেরিকাকে নিরুৎসাহিত করতে, মানে ট্রাম্পকে নিরুৎসাহিত করতে কংগ্রেস এমন কোনো বিল বা প্রস্তাব আনতে পারে যেখান থেকে ট্রাম্প চাইলেই নিজের ইচ্ছে মতো কোনো দেশে যুদ্ধ ছড়িয়ে দিতে পারবে না, যতক্ষণ না দেশটির সেই টিম, মানে যুদ্ধের জন্য যাদের অনুমোদন প্রয়োজন তাদের অনুমতি রেখে ট্রাম্প হামলা করতে না পারে। এটিও ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা এবং ইসরায়েলের জন্য টেনশনের কারণ। মূল যে খবরটি সেটি হলো ইরানের ভেতরে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইরানের তেহরানে ইমাম হোসেন প্যারেডের সামনে আজকে অজস্র মানুষকে দেখা গেল। কি হচ্ছিল সেখানে? রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে দেখলাম সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সে বিয়ের অনুষ্ঠানে হাজারো নারী পুরুষ এসেছেন নতুন বিবাহিতদের বরণ করতে, কিন্তু বরকনে এলেন হাতে অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, এবং তারা বলছেন আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষায়, ইরানকে রক্ষায় সবচেয়ে বড় আত্মাহুতি দিতে প্রস্তুত আছি। কে বলছে? সেই টেলিভিশনের সামনে বরকনে। মসজিদে মসজিদে চলছে এখন যুদ্ধের প্রস্তুতি। ইরানের জাতি পুরো আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। একটা দেশের বরকনে যাদের নতুন জীবন শুরু হচ্ছে, হাতে মেহেদি থাকবে, হাতে শুধু মেহেদি নয়, শরীরে নতুন পোশাক থাকবে, বরকনে সব আছে, শুধু হাতে একটি নতুন অস্ত্র তারা নিয়ে এসছে। তারা নিজের আত্মরক্ষার জন্য লড়াই করতে চায় শত্রুর বিরুদ্ধে। এই পণ, এই শপথ ইরানকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, পুরো পৃথিবী সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে একটা জাতি তার রাষ্ট্রকে কিভাবে রক্ষা করতে পারে। যে দেশে এমন জাতি থাকে সেই জাতিকে কেউ পেছাতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে এই দেশটির উপর যেই স্যাংশন চাপিয়ে দিয়েছে, যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, তারপরও এই দেশটি অটুট আছে। এই দেশটির প্রকৌশলীরা একটার পর একটা পরিবর্তন এনে দিচ্ছে, বৈপ্লবিক পরিবর্তন। এটা বিশ্বাস করার মতো নয়। আমাদের দেশের নেতারা যেমন টাকা চুরি করে বিদেশে পাচার করেন, আমাদের দেশের নেতারা যখন রাস্তা থেকে উঠে এসে নেতা হয়ে জনগণের ফোন ধরেন না, আমাদের দেশের নেতারা যে জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় বসেন, তারপর জুলাইয়ের গ্রাফিতি আঁকলে শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন, যে পুলিশরা এতদিন পালিয়েছিলেন, যে পুলিশরা আওয়ামী পুলিশ পালিয়ে যাওয়ার কারণে নিজেরা নিজেদের
আখের গোছাতে পেরেছেন, অডেল টাকার মালিক হয়েছেন, কিংবা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, সেই পুলিশরা জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলছেন, বলছেন জুলাইকে ভিতরে ঢুকাই দিব। যে দলটি জুলাইয়ের মাধ্যমে ক্ষমতা এসছেন, জীবনে ক্ষমতার স্বপ্ন দেখছিলেন না, ভুলে গিয়েছিলেন ক্ষমতা দেখা, সেই দলটিও জুলাইকে ওন করছে না। এই একটা জাতি। আবার ইরানের একটা জাতি, দুটি কিন্তু মুসলিম জাতি। ইরানের জাতি অস্ত্র হাতে মসজিদে যায়, ইরানের জাতি অস্ত্র হাতে কলেজ বিশ্ববিদ্যালয় যায়, ইরানের জাতি অস্ত্র হাতে বিয়ে করতে যায়, কারণ শত্রু তার উপর আক্রমণ করতে পারে জেনে সে প্রস্তুতি নিচ্ছে। এমন জাতির সাথে আমাদের জাতিকে মিলালে সত্যিকার অর্থে আমরা লজ্জা পাই। আজকে ভালো হচ্ছে বারবার। তো আমাদের জাতিরা, আমরা যে জুলাই আন্দোলন বা বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসি, আমরা সেটাকে আর ওন করি না, বরং সে জুলাই যোদ্ধাদেরকে আমরা বিতর্কিত করি, তাদেরকে আমরা বিভিন্ন রকম হয়রানি করি। জুলাই চেতনা আমরা ভুলে গিয়ে আমরা আমাদের দলীয় চেতনা মনে রাখি। আর ইরানি জাতি, পুরো জাতি এক হয়ে গেছে। বিয়ের বর কনে অস্ত্র হাতে তেহরানের একেবারে মূল স্কোয়াড ইমাম হোসেন স্কোয়াডে গিয়ে তারা হাজারো লক্ষ মানুষকে সাক্ষী রেখে বিয়ে করছেন, মসজিদের মিম্বারে অস্ত্র রেখে নামাজ পড়ছেন। এই একটা জাতি, নতুন একটা জাতি। দর্শক, তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বলা হয়েছে ইরানের সাথে লড়াইতে তারা 42টি মূল্যবান এয়ারক্রাফট হারিয়েছে, শুধু অ্যাটাক করতে গিয়ে। বাকি রণতরীর সংখ্যাটা বলা হয়নি, সেটি প্রায় 60-এর নিচে না উপরে। কংগ্রেস বলছে তার আলোচনায় যে ইরানের সাথে এই লড়াইতে $2 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে এবং 42টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, যেগুলো আমেরিকা অ্যাডমিট না করলেও আজকে ভেতর থেকে খবর বেরিয়ে আসছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইরানকে পাল্টা আবার জবাব দিতে গেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি করছেন ইসরায়েলের পরিকল্পনায়, যদি এটি আবার করতে যান, ইরান যে বৃহৎ মাসুল দেবে এটা কল্পনা করা যাবে না। বারবার যুদ্ধের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে, আর ট্রাম্প তার ফেস সেভিং এর জন্য বারবারই একটা যুদ্ধের নাম করে ডেডলাইন দিয়ে যাচ্ছেন। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটিতে আসে, যে নাটকের কথা বলছিলাম, যে নাটকটির জন্য আপনারা বসে আছেন। ইরানের একজন সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যেদিন 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল আমেরিকা অ্যাটাক করে, সেদিন শুধু আয়াতুল্লাহ আলী খামিনি নয়, ইরানের কি বলবো, পরমাণু বিজ্ঞানী, বড় বড় রাজনৈতিক লিডার, সামরিক লিডারদের উপর অ্যাটাক করা হয়। সেই সময় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বাড়িতেও হামলা করা হয়। তার নিরাপত্তা রক্ষীরা, বডিগার্ডরা সে সময় মারা যায়। মাহমুদ আহমাদিনেজাদ গুরুতর আহত হন। প্রথমে তার খবরটি জানা গেছে তিনি মারা গেছেন, বেশ কয়েকদিন পর জানা গেছে তিনি বেঁচে আছেন, বাট আহত হয়েছেন মারাত্মকভাবে। নিউ ইয়র্ক টাইমস, মার্কিন গণমাধ্যম, বলছে যে এই মাহমুদ আহমাদিনেজাদ হলেন ইসরায়েল এবং আমেরিকার এজেন্ট, তাদের তৈরি করার লোক। শুনবেন ভালো করে। মাহমুদ আহমাদিনেজাদকে ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায় আমেরিকা, ইসরায়েল, এবং তাকে সেভাবেই তৈরি করা হয়েছে। তার সাথে আয়াতুল্লাহ আলী খামিনির বিরোধ, যে কারণে আয়াতুল্লাহ আলী খামিনি তাকে প্রেসিডেন্ট নির্বাচনে তার কাগজপত্র বাতিল করেছিলেন। বেশ কয়েকজনকে বৈধতা দেওয়া হয়, এর মধ্যে প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ পেজেশকিয়ান, যাকে আয়াতুল্লাহ আলী খামিনি পছন্দ করতেন না সংস্কারবাদী হিসেবে। কিন্তু কট্টর ধর্মভীরু যে ব্যক্তি বা কট্টর খামেনিপন্থী যিনি, তিনি এই নির্বাচনে পরাজিত হন। কিন্তু মাহমুদ আহমাদিনেজাদও আয়াতুল্লাহ আলী খামিনির সমালোচক ছিলেন বলে তাকে এই নির্বাচনে আসতে দেয়া হয়নি। তিনি পরপর দুবার প্রেসিডেন্ট ছিলেন, এরপর গ্যাপ দিয়েছেন, আবার আইন অনুযায়ী তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন বা প্রেসিডেন্ট হতে পারবেন। তো বলা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই ব্যক্তি মূলত ইসরায়েলের চর, ইসরায়েল এবং আমেরিকার। তিনি আমেরিকা এবং ইসরায়েলের হয়ে মূলত ইরানের মধ্যে একটা রেজিম চেঞ্জের জন্য কাজ করছেন, ওই দুটো রাষ্ট্রের হয়ে। আরো অনেক তথ্য দেয়া হয়েছে। আসলে ঘটনা কতটুকু সত্য?
ইরান এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। তবে মাহমুদ আহমাদি নেজাদের যে সময়টি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন আমার সাংবাদিকতার মাঝামাঝি বা শুরুর দিকটা পুরো টাইমটা মনে নেই, তখন অনেকগুলো ঘটনা দেশে ঘটেছে। তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক ব্যক্তি এবং তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাসে করে তার কার্যালয়ে যেতেন এবং ইরানের জনগণ তাকে ব্যাপক ভালোবাসে। আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার বিরোধ থাকতে পারে, কিন্তু কখনো তিনি রাষ্ট্র বিরোধী বা দেশ বিরোধী শক্তির সাথে হাত মেলাবেন এটি সত্য নয়। মূলত কয়েকটি মাধ্যম দাবি করছে ইসরায়েল আহমাদি নেজাদের বিরুদ্ধে এই প্রপাগান্ডা শুরু করেছে। যদি নিউ ইয়র্ক টাইমস এই নিউজটি এভাবে করত, মানে মূলত তাদের টার্গেটটা কি, যে আমেরিকা এবং ইসরায়েলের চর বানিয়ে একজন তুমুল জনপ্রিয় ব্যক্তিকে বিশ্বাসঘাতক বানিয়ে আইআরজিসির হাতে তাকে মারতে চান। ধারণা করা হচ্ছে মুস্তফা খামেনি এই মাহমুদ আহমাদি নেজাদকে নিয়ে হয়তো কোনো বড় পরিকল্পনা তৈরি করছেন, মানে তাকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাচ্ছেন। এই অগ্রিম তথ্যটা হয়তো মোসাদের মাধ্যমে জেনে গেছে আমেরিকা, ইসরায়েল, সিআইএ এবং মোসাদ, যে কারণে তারা মাহমুদ আহমাদি নেজাদকে তাদের গণমাধ্যম দিয়ে বিতর্কিত করার জন্য এই সংবাদটি প্রচার করেছে। এখন ধরেন কেউ যদি তারেক রহমানের সামনে একটা নিউজ তৈরি করে যে তারেক রহমানের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে এই মুহূর্তে যদি বলা হয়, তো বিশ্বস্ত একজন ব্যক্তির নাম আমি কার নাম বলবো? বিএনপি তো কাউকে বিশ্বাস করার মতো লোক পাই না, সবাই টাকার কাছে বিক্রি হয়। আমি একটা মানে একটা বানানোর নাম বলি, মিস্টার কদম আলী। এই নামগুলি বলতে আমার ভালো লাগে। তো মিস্টার কদম আলী কে নিয়ে নিউজটি করলো, কারণ তারেক রহমান কদম আলীকে নিয়ে কোনো পরিকল্পনা তৈরি করছেন যে তাকে নিয়ে হয়তো একটা গুরুত্বপূর্ণ পদে বসাবেন। এই খবরটি র জেনে গেল। র জেনে গিয়ে বলল যে আমাদের কোন একটা পত্রিকা দিয়ে খবর ছাপো যে কদম আলী হলো ভারতের রয়ের এজেন্ট, যাতে তারেক রহমান তাকে আর বিশ্বাস না করে। তো বিষয়টা হলো এরকম যে মাহমুদ আহমাদি নেজাদকে নিয়ে ইরানি জনগণের ভালোবাসা অসীম। খামেনির সাথে বিরোধ থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে থাকতেই পারে, রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকেন তাদের সাথে বিরোধ থাকি স্বাভাবিক। তো এই পরিস্থিতির মধ্যে এনি প্রবলেম, তো এই বিষয়ের মধ্যে হঠাৎ করে মাহমুদ আহমাদি নেজাদকে টেনে আনার কারণটা হলো হয়তোবা ইরানের যারা এখন ইস্টাবলিশমেন্ট আছেন বা মুস্তফা খামেনি যিনি সুপ্রিম লিডার, তিনি হয়তো তাকে নিয়ে কোনো বড় পরিকল্পনা করছেন, তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন, যে কারণে তাকে বিতর্কিত করার জন্য আমেরিকার গণমাধ্যম এই সংবাদ প্রচার করেছে। এর আগেও কয়েকজন সামরিক ব্যক্তির নামে এই গণমাধ্যমগুলো এরকম তথ্য প্রচার করেছে। প্রশ্ন হলো ইরানের মধ্যে অনেক ইসরায়েলি এজেন্ট আছে, তাদের নাম তো কখনো বলছে না, যারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসে আছে, রাজনীতির গুরুত্বপূর্ণ পদে বসে আছে। যদি মাহমুদ আহমাদি নেজাদ ইসরায়েল আমেরিকার চর হবে, তাহলে প্রথম দিন তার উপরে অ্যাটাক করলো কেন? তার পরিবারের অনেক সদস্য মারা গেল কি করে? এই প্রশ্নগুলো আসবেই স্বাভাবিক। তো মনে করা হচ্ছে সামনে শীঘ্রই তাকে হয়তো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে দেখতে চাচ্ছে ইরানের আইআরজিসি কিংবা মুস্তফা খামেনি, যে কারণে তাকে বিতর্কিত করতে চায়। কারণ আমেরিকার একটা আতঙ্ক বা জম ছিলেন, বা ইসরায়েলের জম ছিলেন এই মাহমুদ আহমাদি নেজাদ, এবং ইরান যে নিউক্লিয়ার বোমা তৈরি করবে এটি মুস্তফা খামেনির যে ড্রিম, এটির ক্ষেত্রে মুস্তফা খামেনি একজন বিশ্বস্ত পার্টনার চাচ্ছেন, হয়তোবা মাহমুদ আহমাদি নেজাদ। এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও কিন্তু সুপ্রিম কমান্ডার তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচক ছিলেন, কিন্তু তাকেও তিনি পছন্দ করতেন। এবং সাম্প্রতিক সময় 3 ঘন্টা মিটিং করেছিলেন মুস্তফা খামেনির সাথে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এবং বলছেন ইরানি জাতি ঐক্যবদ্ধ এবং মুস্তফা খামেনির নেতৃত্বে ইরান আগামী দিন এগিয়ে যাবে। তার মানে তাদের ভেতরের বিরোধগুলো দূর হয়ে গেছে, এখন একটা ইরান, ঐক্যবদ্ধ ইরান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমেরিকা যে নাটকগুলো করছে, ইসরায়েল আমেরিকা তার প্রচার মাধ্যম দিয়ে বা যেভাবে নাটকগুলো করছে, এই নাটকগুলো যে ইরানের জাতি বিশ্বাস করছে না, বা এই নাটকগুলো যে শেষ পর্যন্ত হালে পানি পাচ্ছে না, অ্যাটলিস্ট এটা তো আপনারা বুঝতে পারছেন। কারণ আমার মতো একজন মানুষ বাংলাদেশ থেকে বসে যে তথ্য বুঝি, সেটাকে ইরান বোঝে না। তো ট্রাম্পের সামনে আসলে কোনো ফেস সেভিং দিচ্ছে না ইরান, তাই তারা এখন অভ্যন্তরীণ ভাবে একটা বিরোধ তৈরি করে শাহ পেহলভির কি ক্ষমতায় বসার জন্য বা ওই শাহের ছেলেকে বসানোর জন্য অনেক নাটক তৈরি করছে তারা ইরানের